কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই এবার আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লির উদ্দেশ্যে। 6ই জুন রাজধানী এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম দিল্লি। কয়েকদিন আগে কন্যা এসেছিল কলকাতাতে ছুটি কাটাতে, ওর সাথেই আমরা দিল্লি গেলাম। প্রথমে ভেবেছিলাম দিল্লি থেকে কুমায়ুনের দিকে কোনো এক জায়গাতে গিয়ে ছুটি কাটাবো, কিন্তু কন্যা বলল যে ও লাহুল আর স্পিতিতে ওর গবেষণার কাজে যাবে, আমরা চাইলে ওর সাথে যেতে পারি। ভালোই হলো, ওর সাথে গেলে অনেক হয়তো অদেখা জায়গা আমরা দেখতে পাবো, সেটা আরো বেশি চিত্তাকর্ষক। ট্রেন যাত্রার শেষে পৌঁছে গেলাম দিল্লি। আজকের দিনটা আমরা থেকে যাব দিল্লিতে কন্যার ফ্ল্যাটেই। কালকে আমরা রওনা দেব লাহুল আর স্পিতির উদ্দেশ্যে। সাত সকালেই সৌমিক গাড়িতে বিনোদজিকে সাথে নিয়ে এসে হাজির হয়ে গেল আমার মেয়ের ফ্ল্যাটে। ওখান থেকে আমরা রওনা দিলাম মানালির দিকে। অনেক দূরের রাস্তা, প্রায় 600 কিলোমিটার রাস্তা আমাদের যেতে। শহরের গণ্ডি ছাড়িয়ে হাইওয়ে দিয়ে গাড়ি ছুটে চলল মানালির দিকে। পথে পড়ল পানিপথ, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের এক জায়গায় দেখলাম ঘটোৎকচকে যেখানে হত্যা করা হয়েছিল সেখান থেকে নাকি তার দেহ টেনে নিয়ে যাওয়ার সময় একটি খালের সৃষ্টি হয়েছে। হাইওয়ে অবরুদ্ধ করে নাকি কৃষক আন্দোলন চলছে, তাই এক জায়গায় আম্বালার কাছে পৌঁছে গেলাম কিরতপুর সাহিব। একসময় অফিসের কাজে এখানে আমাকে অনেকবার আসতে হয়েছে। আমাদের কিরতপুর সাহিব আর মানালির পথে বারমানাতে অফিস ছিল। এই জায়গাটির নাম বুড়াওয়াল। এখানে একসময় আমাদের একটি ক্যাম্প অফিস ছিল। এখানে বালকানের মেনটেন্যান্স করা হতো। এইখান থেকে প্রথম দেখা মিলল দূরে হিমাচলের হিমালয় পর্বত। হিমাচল প্রদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পাহাড়ে ওঠার রাস্তা শুরু হয়ে গেল। একসময় এই রাস্তা দিয়ে অনেকবার এসেছি, কিন্তু এখন সেই রাস্তাকে আর চিনতে পারছি না। সব জায়গায় রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, পাহাড় কেটে সুড়ঙ্গ করে রাস্তার দৈর্ঘ্য অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের পরিচিত রাস্তা আর নেই। কয়েক বছর আগেও যখন বারমানায় আসতাম অফিসের কাজে, তখন যে রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তাকে আর চিনতে পারছি না। রাস্তায় পড়তো সোয়ারঘাট, বিলাসপুর, এখন সেগুলো যে কোথায় হারিয়ে গেছে কে জানে। বারমানা অফিসের কাছেই ছিল গগল সিমেন্ট প্ল্যান্ট, সেই সিমেন্ট প্ল্যান্টটাও চোখে পড়লো না, রাস্তা অন্য দিক দিয়ে ঘুরে গেছে। রাস্তায় তৈরি করা হয়েছে অসংখ্য টানেল। এই টানেলগুলির জন্য আগে যেখানে চণ্ডীগড় থেকে মানালি আসতে সময় লেগে যেত প্রায় 9 থেকে 10 ঘন্টা, এখন সেখানে মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যেই চণ্ডীগড় থেকে মানালি পৌঁছে যাওয়া যাচ্ছে।
রাস্তার পাশে রোড সাইড দেখে বুঝলাম এই রাস্তা থেকে ডান দিকে চলে গেলে আমাদের পুরনো বিলাসপুরের রাস্তাতে গিয়ে পড়া যাবে। সেই রাস্তার থেকে এই রাস্তা অনেকটাই আলাদা এখন। একের পর এক সুড়ঙ্গ আমরা পেরিয়ে চলেছি। বেশ কয়েকটি সুড়ঙ্গ, হয়তো আমি গুনে দেখিনি, 16-17টি সুড়ঙ্গ তো হবেই। এই সুড়ঙ্গ পথের জন্য রাস্তার দৈর্ঘ্য এখন অনেকটাই কমে গেছে। দিল্লি থেকে একটানা মানালি আসতে আমাদের কাল মানালি পৌঁছতে বেশ রাত হয়ে গেছিল। একটা হোটেলে উঠে রাত কাটিয়েছিলাম। আজকে সকালেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা অটল টানেল পার হয়ে আমরা যাওয়ার প্ল্যান আছে বার্লাচালা পাস। বার্লাচালায় তিতলির কিছু স্যাম্পেল কালেকশনের প্রয়োজন আছে, সেরকমই বলেছিল। আগে বার্লাচালা যেতে গেলে রোটাং পাস পার হয়ে যেতে হতো। এখন অটো টানেল হওয়াতে রাস্তা অনেক সংক্ষিপ্ত। পৌঁছে গেলাম অটল টানেলের মানালির দিকের মুখের দিকে। এই মানালির দিকের যে পথটি, সেটির নাম সাউথ পোর্টাল। এই সাউথ পোর্টাল দিয়ে অটো টানেল শুরু, শেষ হয়েছে খোকসারে 9.5 কিলোমিটার লম্বা টানেল। খোকসারের দিকে টানেলটির যে মুখটি, সেটির নাম নর্থ পোর্টাল। কিছুদিন আগেও এই পথ যেতে গেলে রোটাং পাস ক্রস করতে হতো। রোটাং পাস দিয়ে যেতে গেলে প্রায় 4-5 ঘন্টা অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই রাস্তা মাত্র 10 মিনিটে অতিক্রম করা যায়। বেরিয়ে আসলাম নর্থ পোর্টাল দিয়ে খোকসারে। এখন আমাদের সাথে চলল চন্দ্রতাল থেকে আসা চন্দ্রনদী।
পেরিয়ে গেলাম শিশু। এখানে বাঁদিক থেকে বয়ে এসেছে চন্দ্রতাল থেকে চন্দ্র নদী, আর ডান দিক থেকে বয়ে এসেছে সুরজতাল থেকে ভাগা নদী। চন্দ্র আর ভাগা একসাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে চলে গেছে পশ্চিম মুখে। এই নদী পরে চেনাব নাম নিয়ে প্রবেশ করেছে পাকিস্তানে। ভাগা নদীর ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম কেলংয়ের দিকে। এখান থেকে কেলং মাত্র 8 কিলোমিটার। ভাগা নদীর ধার বরাবর আমাদের পথ এগিয়ে চলেছে বাল্লাচালা। এই গ্রামটির নাম জিসপা। এখানে ভাগার সাথে ডান দিক থেকে এসে মিলিত হয়েছে জাঙ্কারচু নদী। পৌঁছে গেলাম দারচা। এখানে এসে জানতে পারলাম বার্লাচালা পাশে খুব তুষারপাত হয়েছে, যার জন্য রাস্তা বন্ধ, সেখানে যাওয়া সম্ভব নয়, আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। এই বৃদ্ধ ভদ্রলোককে দেখলাম পাথরের উপর ঠুকে ঠুকে ফুটিয়ে তুলছেন খুব সুন্দর সুন্দর নকশা। নকশায় রয়েছে চোরতেনের প্রতিকৃতি এবং তার সাথে কিছু বৌদ্ধ মন্ত্র।
বাল্লাচালার দিকে না যেতে পেরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব শিঙ্কুলা পাস। তিতলি বলল, বাল্লাচালা পাস থেকে যে ধরনের স্যাম্পল কালেকশন করার কথা ছিল সে ধরনের স্যাম্পল হয়তো শিঙ্কুলা পাস থেকেও পেতে পারে, সেই জন্যই শিঙ্কুলা পাস যাওয়া। ধীরে ধীরে উচ্চতা বাড়ছে, ঠান্ডার প্রকোপও বাড়ছে। রাস্তার ধারে ধারে জায়গায় জায়গায় পুঞ্জীভূত বরফও দেখা গেল। শিঙ্কুলা পাসের এই রাস্তাটি অতি সম্প্রতি তৈরি হয়েছে। এই রাস্তাটি হওয়ার ফলে মানালি থেকে জাস্কার ভ্যালির পাদুম শহরে যাওয়ার খুব সহজ রাস্তা হয়ে গেছে। শিঙ্কুলা পাস থেকে পাদুম মাত্র 92 কিলোমিটার। শিঙ্কুলা পাস থেকে এবার কেলং ফেরার পথে। আমার মেয়ে আর মেয়ের বন্ধু সৌমিক দুজনেরই গবেষণার বিষয়বস্তু গ্লেসিয়ার ও তাদের গতিবিধি। এখানে একটি জায়গাতে ওরা একটি ইন্টারেস্টিং ভূস্তর দেখিয়ে তার স্যাম্পেল নেওয়ার জন্য উদ্যত হলো। এই নদীর নাম জাস্কার সুন্দর। এই নদী জিসপার কাছে লে হাইওয়ে থেকে 2.5 কিলোমিটার উপরে থাংসার গ্রাম বলে একটি গ্রাম আছে। কোলং রিট্রিট নামে একটি হোটেল নিয়েছি। ছাত্র দৃশ্য সকালবেলা বেরিয়ে পড়লাম কোলং থেকে। আজকে আমাদের যেতে হবে অনেকটা রাস্তা, 200 কিলোমিটারের উপরে। আমরা আজকে সন্ধ্যের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব কাজা। এই রাস্তার অধিকাংশ রাস্তা ভীষণ খারাপ, প্রায় পুরোটাই অফ রোড।
এসে গেলাম খোকসার। খোকসার থেকে ডান দিকে চলে যাচ্ছে রোটাং পাস যাওয়ার রাস্তা, আর বাঁদিকে চলে যাচ্ছে কাজা যাওয়ার রাস্তা। এখানকার একটি দোকানের ভেড়ার মাংস ভাত খুব বিখ্যাত, আমরা এখানে আসলে সেটা না খেয়ে যাই না। টান্ডি থেকে ব্রেকফাস্ট খেয়ে এসেছিলাম, তাই যাওয়ার সময় আর মাংস ভাত খাওয়া হলো না, তবে ফেরার সময় অবশ্যই খাবো, সেটা মাথায় রেখেই চললাম। সুতোর মতো দেখা যাচ্ছে চন্দ্র নদী, ওর পাশ দিয়ে চলে গেছে কাজা যাওয়ার রাস্তা। ভালো রাস্তার এখানেই শেষ, আমাদের নেমে যেতে হবে বাঁদিকের রাস্তা। এই কাঁচা রাস্তা নেমে গেছে কাজার দিকে, আর ডান দিকের রাস্তা চলে গেছে রোটাং পাস হয়ে মানালির দিকে। কাঁচা রাস্তা দিয়ে লাফাতে ঝাঁপাতে আমরা চললাম কাজার দিকে। এই পথে রাস্তায় পড়ে অজস্র ঝর্ণা। এই রাস্তায় যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো। যত বেলা বাড়তে থাকে ঝর্ণায় জলের পরিমাণ বাড়তে থাকে, তখন ঝর্ণা পার হওয়া গাড়ি নিয়ে অসুবিধাজনক হয়ে যায়। মাঝে মাঝেই চোখে পড়তে লাগলো উপর থেকে নেমে এসেছে বরফের বিশাল বিশাল চাই। মানে বিয়ে বুঝিয়ে দিল এগুলোকে বলে অ্যাভালান্স কোন। উপর থেকে তুষারপাত হওয়ার ফলে যখন তুষারের ওজন আর রাখতে পারে না, তখন এইভাবে নিচের দিকে গড়িয়ে আসে। চোখে পড়লো এক বিস্তীর্ণ অঞ্চল বরফে ঢাকা। মেয়ে বলল উপর থেকে অ্যাভালান্স নেমে এসে এই জায়গাটাকে তুষারাবৃত করে দিয়েছে। বরফ কেটে মাঝখান থেকে রাস্তা বার করা হয়েছে। রাস্তায় বেশ কয়েকটি বড় বড় অ্যাভালাঞ্চ চোখে পড়ল। রাস্তা থেকে নিচে চোখে পড়ছে চন্দ্র নদী। সতেরো কিলোমিটার রাস্তা গ্রামপুর থেকে ছদ্রু। এই রাস্তাটুকু আসতে আমাদের যেন হাড়গোড় সব এদিক ওদিক হয়ে গেল। এবার একটু চা না খেয়ে নিলেই নয়, একটু চা খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। পাশ দিয়ে বয়ে গেছে চন্দ্র নদী, খুব সুন্দর পরিবেশ এখানকার ধাবাটির। শত্রু থেকে বেরিয়ে রওনা দিতেই আমাদের গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একদল পর্যটক বেলজিয়াম থেকে এসেছিলেন, তারা গাড়ি রাস্তার বাঁদিকে দাঁড় করিয়ে হঠাৎ করে ডান দিকের দরজাটি খুলে দিয়েছিলেন। আমাদের গাড়িটার সাথে সরাসরি গিয়ে সেখানে ধাক্কা লাগে। আমাদের ড্রাইভার বিনোদজি অনেক চেষ্টা করেও গাড়িকে বাঁচাতে পারলেন না।
গাড়িতে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। যাই হোক, আর কি করা যাবে, এগুলো রাস্তায় চলার অঙ্গ, মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তা যেন কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে। এখন আর রাস্তার অস্তিত্ব আর কিছু নেই, খালি বোল্ডার আর বোল্ডার। গাড়ি তো ঝাঁপাতে ঝাঁপাতে চলেছে। 2017 সালে একবার এসেছিলাম, আজকে 7 বছরেও রাস্তার বিন্দুমাত্র উন্নতি হয়নি। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, রোদের দেখা নেই। রাস্তার ডান দিকে বরাশিগড়ি গ্লেসিয়ারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। কুঞ্জুম পাশের যত কাছাকাছি আমরা এগোচ্ছি, ততই যেন ঠান্ডা বাড়ছে। আর বরফের দেওয়ালের মাঝখান দিয়ে রাস্তা কেটে বার করা হয়েছে। আমাদের গাড়ি সেই সরু পথ দিয়ে কোনো রকমে এগিয়ে চলেছে। জুন মাসের শেষেই এত বরফ, শীতকালে তাহলে না জানি এখানে আরো কত বরফ থাকে। অবশ্য শীতকালে এই রাস্তা পুরোপুরি বন্ধ থাকে। পৌঁছে গেলাম বাতাল। এই বাতাল থেকেই কুঞ্জুম পাসে ওঠা শুরু হবে। এখান থেকে যে কালো রঙের একটি পর্বতের কোণ দেখা যাচ্ছে, সেটি নাকি পীরপাঞ্জাল পর্বতমালার শেষাংশ। এখানে পীরপাঞ্জাল পর্বতমালা শেষ হয়ে গেছে, এরপরে শুরু হচ্ছে জাস্কার পর্বতমালা। বাতালে চাচা চাচির ধাবা খুব বিখ্যাত জায়গা। এখানে আসলে সবাই এখানেই কিছু না কিছু খেয়ে যান। আমরাও এখানে মধ্যাহ্নভোজ সেরে নিলাম। শুরু হলো কুঞ্জুম পাসে ওঠার জন্য চড়াইয়ের রাস্তা।
এখান থেকে একটি রাস্তা চলে গেছে চন্দ্রতালের দিকে, মোটরসাইকেলগুলি যাচ্ছে চন্দ্রতালের দিকে। পৌঁছে গেলাম কুলজুম টপ। কুলজুম টপে মূল রাস্তা থেকে বাঁদিকে চলে গেলে কতগুলি বৌদ্ধ স্তূপের মতো স্ট্রাকচার চোখে পড়ে। তার মধ্যে একটি কুলজুম মাতা মন্দির, কিন্তু বৌদ্ধ ধর্মে কুলজুম মাতা বলে কোনো দেবী আছেন কিনা আমার জানা নেই। তবে যাই হোক না কেন, এখানে কুলজুম মাতাই হোক বা বৌদ্ধ মন্দিরই হোক বা হিন্দু মন্দিরই হোক, এখানে সকলের একটাই কামনা যে সবার যেন যাত্রা শুভ হয়, সকলের যাত্রা যেন নিরাপদ হয়। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই কুলজুম মাতার মন্দিরকে প্রদক্ষিণ করে তবেই এগিয়ে যান। বৌদ্ধ শৈলীতে নির্মিত কুলজুম মাতা মন্দির। একদম বাঁদিকের মন্দিরটিতে আছে একটি প্রাকৃতিক চুম্বক। কুলজুম পাস থেকে প্রায় নিচে নেমে এসেছি। আমাদের এবারের গন্তব্য লোসার হয়ে কাজা। কাজা পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। কাজায় পৌঁছেছিলাম প্রায় রাত 8টা নাগাদ। কাজার থেকে পরের অংশ থাকবে পরের পর্বে।